আসসালামু আলাইকুম এভরিওয়ান। শিমুস লাইফস্টাইল চ্যানেলের নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি শিমু। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার আজকের এই ব্লগটি ছিল গতকালকের। তো গতকাল সকাল থেকে শুরু করেছিলাম। এখানে কিছু আম এগুলো আমার শ্বশুরবাড়ি থেকে আমার হাসব্যান্ড গিয়েছিল, তো নিয়ে এসেছিল। তো সেগুলো খুবই সামান্য, কারণ বাড়িতে যেহেতু কেউ থাকে না এবং না থাকার কারণে দেখা যায় যে সব ফল গাছের এগুলো থাকে না, মানুষ পেড়ে নিয়ে যায়। তো এখান থেকে অল্প কিছু আম নিয়ে এসেছিল, তো সেগুলো রোদে শুকাতে দিয়েছি। তো বারান্দাতে বেশি রোদ আসে না, হালকা হালকা। আর এখানে হচ্ছে দুপুরে রান্নার জন্য আমি ছোট মাছ নিয়েছি, বেগুন আলু দিয়ে রান্না করব, আর চিংড়ি মাছ। আর এখানে বেগুন যেগুলো, সেটা হচ্ছে আমার জায়ের গাছের নিজের হাতের। তো আমার যা আসলে অনেক কিছু গাছ আছে তার। লেবু নিয়ে এসেছিল, বেগুন, ডাঁটা। তো তার গাছের বেগুন দিয়েই মলা মাছ রান্না করেছি হাতে মেখে। আর চিংড়ি মাছটা রান্না করেছি। আমার বাচ্চারা আসলে ছোট মাছ রান্না করলে ওরা ছোট মাছ খেতে চায় না। তো ওদের জন্য আলাদা করে সবসময় কিছু করতে হয়। ছোট মাছ যখন রান্না করি তখন তার সাথে যে কোনো একটা বড় মাছ অথবা মাংস আইটেম রাখি, বা ডিম হলেও তারা খেয়ে নেয়, কিন্তু ছোট মাছটা আসলে খেতে চায় না কাটার জন্য। তো এখানে আমি হাতে মেখে সুন্দর করে রান্না করে নিয়েছি। তো যেহেতু পরে ভয়েস দিচ্ছি, খেতে খুবই টেস্টি হয়েছিল। আর যেহেতু নিজের গাছের, জায়ের নিজের গাছের বেগুন, তো আসলে নিজের হাতের জিনিস যেগুলো, সেগুলো তো খেতেই ভালোই লাগে। এই তো এখানে চিংড়ি মাছের জন্য সব মশলা দিয়ে দিয়েছি এখানে, আর এখন রান্না করে ফেলবো। তো এগুলো যেহেতু রেগুলার আমাদের রান্না বান্না, এগুলো রেসিপি আকারে তো শেয়ার করার কিছুই নেই। জাস্ট হলুদ মরিচ ধনিয়া জিরার গুঁড়া দিয়ে রান্না করেছি। আমি অনেকদিন পরে আজকে ব্লগ দিয়েছি। ঈদের পরে একটি ব্লগ দিয়েছিলাম, কারণ আমার হেল্পিং হ্যান্ড ঈদের যে দুদিন আগে গিয়েছিল, তো সে ঈদের 10-12 দিন পরে আসেনি। তার জন্য ওয়েট করতে করতে 10-12 দিন যখন পার করে ফেলেছি, তখন জানতে পেরেছি যে সে ঢাকা থেকে একবারই নাকি চলে গিয়েছে, কিন্তু সে আমাদের কাউকেই জানায়নি। আমাদের বাড়িওয়ালার বাসায় সে কাজ করে, কিন্তু সেখানেও ফোন করে বলেনি। এবং আমার পাশের বাসায় আহ, বাংলাদেশি ব্লগার মম রিয়া, রিয়াপুর চ্যানেলকে যারা চিনেন, রিয়াপুকে চিনেন, তার বাসায় কিন্তু সে একই মেয়ে কাজ করে। তো আপুকেও ফোন করেনি। তো আমরা এই যে একটা হ্যারাসমেন্টের শিকার হয়েছি ওর জন্য, তা আসলে বলার বাইরে। সে যদি বলে যেত একবার যে একবারে আসবে না, তাহলে এত কষ্ট আর হয়তো হতো না, নতুন লুক নিয়ে নিতাম। তো তার জন্য ওয়েট করতে করতে আমাদের দেরি হয়ে গিয়েছে। আর এদিক থেকে সব কাজ সামাল দিয়ে আসলে আমি অনেকটা অসুস্থ হয়ে গিয়েছিলাম। আমার কাছে যেটা সবচেয়ে কঠিন কাজ মনে হয় সেটা হচ্ছে হাঁড়ি পাতিল মাজা। তো হাঁড়ি পাতিল মাজলে আমার হাতে প্রচণ্ড ব্যথা হয়ে যায়, পুরো কাঁধ থেকে নিয়ে হাত পর্যন্ত। তো কি আর করা, এই সবগুলো কাজই করতে হয়েছে। আবার ঈদের পরে যেহেতু মেহমানও ছিল, অনেকগুলো হাঁড়ি পাতিল মাজতে হয়েছে। কাপড় যদি ওয়াশিং মেশিনে ধোয়া যায়, কিন্তু আসলে আমার ঘর মোছাটা কিন্তু আমার হাত দিয়ে মুছি আমি। মপ দিয়ে মুছলে আমার কাছে পরিষ্কার মনে হয় না। তো এখানে আমি অনেকগুলো বাজার, শুকনো বাজার রিফিল করে নিচ্ছি। কোটাগুলো সব খালি হয়ে গিয়েছে প্রায় মশলা। তো ঈদের পর থেকে আর এগুলো রিফিল করা হয়নি। ঈদের মধ্যে তো অনেক রান্না বান্নার ঝামেলা গিয়েছে, তো এরপরে আর রিফিল করা হয়নি। তো গতকাল ভাবলাম যে একসাথে সব কিছু রিফিল করে নেই। দুধ, চিনি, চা পাতা এগুলো প্রায় শেষ হয়ে গিয়েছে। তো এখানে চিনিটাও রিফিল করা হয়ে গিয়েছে, প্লাস অন্যান্য মশলা। আর এখন গুঁড়ো দুধটা ঢেলে নিচ্ছি। আমার ঘরে আসলে গুঁড়ো দুধটা খুব ইউজ হয়। যেহেতু রেগুলার চা খাওয়া হয়, আমার ঘরে সবাই চা খায় বলতে গেলে, আমার ছেলে ছাড়া। তো চাটা অনেক লাগে। গুঁড়ো দুধটা সবসময় রাখি ডিপ্লোমা। আর মিষ্টি জিনিসে একটু গুঁড়ো দুধ দিলে অনেক ভালো লাগে। এটা তো আমরা সবাই জানি। গুঁড়ো দুধ দিলে একটু ঘন হয়, খেতেও টেস্টি টেস্টি লাগে। তো এই জন্য গুঁড়ো দুধটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় আমার ঘরে। আর মাসের শেষ মানেই তো বাজার টুকটাক, এটা শেষ হয়ে যাচ্ছে সেটা শেষ হয়ে যাচ্ছে। তো যেহেতু মাসের প্রথম দিকে একবারেই একটা বড় লিস্ট করে ফেলি মাসিক যে বাজারগুলা, তো এবার লিস্ট যে বাজার সেগুলো সব এলোমেলো হয়ে গিয়েছে, কারণ যেহেতু মেহমান ছিল, কিছু প্রয়োজনীয় অতিরিক্ত বাজার লেগেছে। তো সেগুলো শেষ হয়ে গিয়েছে দেখলাম। বর্তমান বাজারে যে অবস্থা, সব কিছু জিনিসপত্রের যে দাম, চাকরিজীবীদের সংসার,
আসলে চাকরিজীবী কি বলবো? আমার মনে হয় যে সবারই বলতে গেলে একই অবস্থা। ব্যবসায়ী, চাকরিজীবী সবারই একই অবস্থা। যে মাসের দিনগুলো, শেষ দিনগুলো মনে হয় যে কাটতে চায় না। যে মনে হয় কখন ১ তারিখ আসবে, ২ তারিখ আসবে। হাতে স্যালারি পেয়ে সব কেনাকাটা করব। আর ঢাকা শহরে আমরা যারা থাকি, আমাদের জীবনযাত্রা বেশিরভাগ তো আসলে বলতে গেলে বাসা ভাড়ার পিছনেই চলে যায়। ছেলে-মেয়েদের পেছনে যে খরচ সেটা তো আছেই। সেটা তো বলাই বাহুল্য। আ লেখাপড়ার খরচ তো আসলে কাটছাঁট করার কিছুই নেই বাচ্চাদের। তো আমরা আসলে মধ্যবিত্ত যারা আছি তাদের আসলে মাসের শেষের দিকটা খুবই টানাপোড়েনে যায়। তারপরেও যতটুকু নিজেরা সেভ করে চলা যায় এই আরকি। তো আমার দেখলাম যে একদমই সবকিছু বাজার শেষ হয়ে গিয়েছে টুকটাক। তো যেগুলো আছে সেগুলো দিয়ে হয়তো এই মাসটা শেষের দিকে চলে যাবে। নতুন করে ১ তারিখে বা ২ তারিখে আবার বাজার নিয়ে আসা হবে। এখানে যে সব কোটাতে আমি মসলাগুলো ভরে যেগুলো এক্সট্রা ছিল সেগুলো আমি আলাদা আরেকটা বড় কোটাতে রেখে দিয়েছি। পরে সেখান থেকে আবার রিফিল করে নিব। তো যেহেতু হেল্পিং হ্যান্ড ছিল না, এই কয়দিন কাজের যে ঘাপলা গিয়েছে আমার উপর দিয়ে। আমরা যারা আসলে হেল্পিং হ্যান্ডের উপর নির্ভরশীল তাদের কিন্তু অনেক সমস্যা হয়ে যায়। কারণ আমরা একটা সিস্টেমে অভ্যস্ত হয়ে যাই। তো যখন ওরা না থাকে তখন কিন্তু অনেক ঝামেলা হয়। আর যারা নিজের হাতে কাজ করে আলহামদুলিল্লাহ তাদের জন্য তো অনেক তারা অনেক প্রশংসার দাবিদার। কারণ একা হাতে সব সামলে সবকিছু করেন। তো আমার আসলে সেটা হয়ে ওঠে না। কারণ আমার হাঁটুতে একটু প্রবলেম আছে। আমি নিচে বসে কোনো কাজ করতে পারি না। আর হাতে সমস্যা হয়। বিশেষ করে হাঁড়ি পাতিল মাজাটা আমার কাছে এত বিরক্তিকর মনে হয় সব কাজের মধ্যে থেকে হাঁড়ি পাতিল মাজা আর কুটা বাছাটা আমার কাছে সবচেয়ে কষ্টের কাজ মনে হয়। তো আপুরা যারা আপনারা নিজের হাতে কাজ করেন তাদের কাছে কোন কাজটা সবচেয়ে বেশি কঠিন লাগে? আমার কাছে তো হাঁড়ি পাতিল মাজাটা সবচেয়ে বেশি কঠিন লাগে। এবং আরো অনেকের সাথে আমার যখন কথা হয়, অনেক ভাবিদের সাথে বা আপুদের সাথে তখন প্রায়ই শুনি সবাই একই কথা, হাঁড়ি পাতিল মাজলে হাত ব্যথা হয়ে যায়। আসলে যখন হেল্পিং হ্যান্ডরা মাজায় হাঁড়ি-পাতিল তখন দেখা যায় যতটা পরিষ্কার করে ওরা মাজে না। নিজেরা যখন হাত দিই তখন তো তারের মাজনি দিয়ে অনেক ঘষাঘষি করি। যার কারণে হাতে আর কাঁধে প্রচন্ড পেইন হয়ে যায়। এখানে হচ্ছে আমি ড্রয়িং রুমে চলে এসেছি বিকালে। ড্রয়িং রুমের সোফাগুলো একটু ঝেড়ে নিয়েছি। আর এখানে যে আর্টিফিশিয়াল যে গাছগুলো আছে ইনডোর সেগুলো একটু টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। তো ঈদের আগে এগুলো সবকিছুই ক্লিন করা হয়েছিল। কিন্তু ঈদের পরে আমি আর ড্রয়িং রুমে আসলে তেমনভাবে ঢুকাই হয়নি। কারণ অন্যান্য সব কাজকর্ম করে আর এই এক্সট্রা কাজগুলো করার মতো আমার কোনো এনার্জি ছিল না। আর সেই কারণে আমি কোনো ভিডিও করা, ব্লগ করা আসলে কোনো কিছুই আমার হয়ে ওঠেনি। আর শরীরের সাথে আসলে সবকিছু রিলেটেড। শরীর ভালো না থাকলে কোনো কিছুই করতে ইচ্ছা করে না। আ মনও ভালো থাকে না। আর আমার তো মনে হয় যে ব্লগিং করাটা খুব ধৈর্যের ব্যাপার। তো আসলে আমার মনে হয় এতটা ধৈর্য নেই। যার কারণে আমি রেগুলারিটিটা মেইনটেইন করতে পারছি না। আর বিশেষ করে শরীর খারাপটাই বলব। মানে এই শরীর খারাপ থাকলে আমার একদমই টোটালি মনে হয় না যে আমি ট্রাইপড নিয়ে একটু ভিডিও করি। দেখা যাচ্ছে সংসারের কাজকর্মগুলো তো সবই করে ফেলছি। কিন্তু ভিডিও করতেই মনে চায় না বা করা হয়ে ওঠে না। এখানে এতেও শোপিসগুলোকেও আমি মুছে নিয়েছি হালকা করে টিস্যু দিয়ে। আর যে আর্টিফিশিয়াল মানি প্ল্যান্টের যে গাছটা এখানে দেখছেন, সেটাকেও একটু ঠিকঠাক করে নিচ্ছিলাম। তো যেহেতু জানালার পাশে ধুলাবালি এটাতেও জমে। আর এখানে পাশে যে কর্নার স্ট্যান্ড এটার মধ্যে যে ফুলগুলো এগুলো একটু ছেড়ে নিয়ে হালকা সুন্দর করে আবার নতুন করে রেখে দিচ্ছি। যেহেতু আমার ছোট বাচ্চা নেই, ছেলেমেয়েরা বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আসলে সেভাবে অতটা নোংরা হয় না। তো যতটুকুই হয় ওরা যখন টিভি দেখে, তো দেখা যায় যে অনেক সময় এখানে বসে, বসে ওরা খায় আর টিভি দেখে তখনই আমার রুমটা অনেক ময়লা হয়ে যায়। তো ওদেরকে অনেক নিষেধ করা সত্ত্বেও ওরা দেখা যায় যে এটাই করে। আর ড্রয়িং রুমে যে কার্পেটটা ছিল আমার সেটা আমি তুলে ফেলেছি। কারণ এত গরম পড়েছে, কার্পেটের মধ্যে পা দিলেই পা জ্বলা-পোড়া শুরু হয়ে যায় আমার মনে হয়। আর আমার হাসব্যান্ড বলছিল, "এখন উঠিয়ে রেখো।" যেহেতু গরম একদিকে আর ধুলাবালির সময় জানালা-টানালা খোলা থাকে। ধুলাবালি থেকে আবার অ্যালার্জির সমস্যা হয় বাচ্চাদের। তো কার্পেটটা তুলে রেখেছি। আর এখানে আমার মাইক্রোওভেনের উপরে এই ট্রের মধ্যে যে শোপিসগুলো আছে সেগুলো মুছে ঝেড়ে নিচ্ছি। আসলে এই ট্রেটা কিন্তু ডাইনিং টেবিলে রাখলে কিন্তু খুব সুন্দর লাগে। সব আপুরা খুব সুন্দর করে ডাইনিং টেবিলে রেখে দেন। কিন্তু আমার ডাইনিং টেবিলটা আসলে অতটা বড় না। এটা আমার বিয়ের সময়ে ৪ চেয়ারের ডাইনিং টেবিল। এটাতে পরে আমি এক্সট্রা আরো ২ টা চেয়ার বানিয়ে নিয়েছি। কিন্তু টেবিলটা তো সেই ছোটই রয়ে গিয়েছে।
যার জন্য আসলে সবকিছু সাজিয়ে গুছিয়ে সেভাবে রাখা যায় না। আর আমার মেয়ে, বড় মেয়ে টিচার আসলে ডাইনিং টেবিল এখানেই পড়ে। তো ছোট ছেলে-মেয়ে দুটো এখানে লেখাপড়া করে অনেক সময়। তো আমি এটা মাইক্রো ওভেনের উপরে রেখেছি। এখানে মানি প্ল্যান্টের অরিজিনাল মানি প্ল্যান্টের কিছু ডাল। আমরা সবাই আসলে চেষ্টা করি নিজের ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে। কিন্তু সবসময় সব রকমভাবে পসিবল হয় না। নিজের মন মতো চাইলেই সবকিছু হয় না। কিছু সীমাবদ্ধতা থাকে আর ভাড়া বাসায় তো সেটা আরো বেশি। নিজের বাসায় হয়তো কিছুটা পার্মানেন্টলি অনেক কিছু করে ফেলা যায়। ইচ্ছে করলে এটা সেটা হয়তো করা যায়। কিন্তু এখানে দেখা যায় যে দেয়ালে কোনো কিছু হ্যাঙ্গিং করতে গেলে বা কোনো ওয়ালমেট লাগাতে গেলে বাড়িওয়ালারা ড্রিল করতে দেয় না। আ তো অনেক আসলে বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়। যার জন্য এখন আমার আর কোনো কিছু কেনাকাটা করতেই ইচ্ছে করে না। এক্সট্রা কিছু যে আমি শোপিস-টোপিস কিনবো যেগুলো মানে ওয়ালে হ্যাঙ্গিং করার মতো বা কোনো লতানো কোনো গাছ বা পাতার ঝাড় সেগুলো কিছুই আমার এখন আর কিনতে ইচ্ছা করে না। একসময় অনেক শখ ছিল। কিন্তু ওই যে বাসা চেঞ্জ করার ঝামেলা আর এই ড্রিল করার ঝামেলার জন্য এখন কোনো কিছুই করতে ইচ্ছে করে না। আর এখানে তো টিস্যু হোল্ডারে আমি কিছু টিস্যু রিফিল করে নিচ্ছি। আর আমার ফলের ঝুড়িটা খালি হয়ে গেছে। আমার ছেলেমেয়েরা আসলে আপেল, কমলা এই জাতীয় ফল ওরা খায় না। ওরা একদমই ফল পছন্দ করে না। তো ওদের পছন্দের তালিকা হচ্ছে ১ম এ ওরা পেয়ারা, কলা এই টাইপের ফলগুলো খুব খেতে পছন্দ করে। আর এই যে গ্রীষ্মের সময় এখন আম, কাঁঠাল, লিচু এই টাইপের ফলই খায়। আর গরমের দিনে একসাথে কলা একসাথে নিয়ে আসলে দেখা যায় যে কালো হয়ে যায়। তো ওর বাবাকে বলি যে মাঝে, মাঝে গ্যাপ দিয়ে নিয়ে আসবা। কারণ বেশি একসাথে থাকলে ওরা খায় না। আর এখানে ওয়াশিং মেশিনটা আমার হচ্ছে ফ্রিজের পাশাপাশি রেখেছি। তো এখানে আমি আমার যে টেবিলের যে ম্যাটগুলো এগুলো এখানে রেখে দিচ্ছি। আমার এই কাঠের ম্যাটগুলো বেশি ব্যবহার করা হয় না। যখন আমি পাতিল টেবিলে নিয়ে রাখি তখন আমি ম্যাটগুলো দেই। আর এর থেকে শোকেস তারপর হচ্ছে মাইক্রো ওভেন, আমার শু ক্যাবিনেট সবকিছুই মুছে নিচ্ছি। আসলে অফ ক্যামেরা অনেক কাজ করেছি যেগুলো আমি সবকিছুই ক্যামেরাবন্দি করতে পারিনি। কারণ ক্যামেরাবন্দি করতে গেলে অনেকটা সময় লেগে যায়। আমরা যারা ব্লগিং করি বা ভিডিও করি তারা তো আমরা জানি যে, যে কাজটা আম ক্যামা আ যে কাজটা ক্যামেরা ছাড়া ভিডিও করা ছাড়া আমরা করি সেটা যদি ১ ঘন্টা লাগে, সেটা ভিডিও করতে গেলে দেখা যায় যে ২ ঘন্টা লেগে যায় আমার। আর আমরা যেহেতু ফেস দেখাই না, সেক্ষেত্রে ভিডিও করাটা আরেকটু কষ্ট হয়ে যায়। এখানে ওভেনটা আমার ক্লিন করাই ছিল ঈদের আগে ডিপ ক্লিন। তো এখন বেশি একটা ক্লিন করে নিই। হালকা টিস্যু দিয়ে পানি দিয়ে মুছে নিয়েছি। আর এই তো এটা হচ্ছে আমার ডাইনিং স্পেসের সম্পূর্ণ লুকটা। তো মোটামুটি করে ডাইনিং রুম আর আমার ড্রয়িং রুমটা আমি ভালো করে গুছিয়ে ফেলেছি গতকাল যতটুকু পেরেছি। তো আপনারা কমেন্ট করে আপনারা জানাবেন কেমন হয়েছে আ আমার গুছানো সবকিছু। আর এখানে হচ্ছে একটা পার্স। এটা হচ্ছে আমার হাসব্যান্ড আমাকে আমার বার্থডে উপলক্ষে দিয়েছে। ১৪ এপ্রিল ছিল আমার বার্থডে। অনেক আপুরা আমাকে উইশ করেছেন। যদিও আমি কমেন্টগুলো এখন পড়তে পারছি না। তো তখন তো মার্কেট বন্ধ ছিল ঈদের পরপর। তখন কিনতে পারিনি। তো এটা হচ্ছে কয়েকদিন আগে নিয়ে এসেছে। তো ব্যাগটা খুব ভালো ভালো লেগেছে আমার কাছে। কয়েকটা চেম্বার আছে ভিতরে। টাকা এবং কয়েন রাখার জন্য আলাদা, আলাদা। আর এখানে সন্ধ্যায় আমি নাস্তার জন্য একটু বাকরখানি রান্না করেছি। পুরান ঢাকার ঐতিহ্যবাহী বাকরখানি। যারা পুরান ঢাকার তারা তো চিনেন। তো আমি আজকে এখানে বিদায় নিবো আপনাদের কাছ থেকে ইনশাআল্লাহ। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।